লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা, ঠিকঠাক তোকে মানাইছে নাই রে, তোকে একেবারে মানাইছে নাই রে, তোকে একেবারে মানাইছে নাই রে। একটা খুব জনপ্রিয় গান আপনারা শুনেছেন, লাল পাহাড়ি দেশে যা। এই গানটিকে নিয়ে অনেক ব্যান্ড, তথাকথিত ফোক ব্যান্ড বলে থাকে এটা তাদের গান। বাংলাদেশে বলে তাদের গান, বাউল্লা বলে তাদের গান। এই গানটা কবি অরুণ চক্রবর্তীর লেখা, যিনি শহরে থেকেও এখানে গ্রাম পোষণ করেন, যাকে আমরা ভুবন গ্রাম বলি। ভুবন গ্রাম হাওয়ায় থাকে না, ইন্টারনেটে থাকে না, সাইবার স্পেসে থাকে না, ওখানেও থাকে আবার এখানেও থাকে। গ্রামটা আমাদের মধ্যে থেকেই যায়। একটি মহুয়া গাছকে নিয়ে কবিতাটা লেখা, শ্রীরামপুর স্টেশনে মধুকালা টিফোলিয়া। মনে হয় সে গাছটা ঠিক জায়গায় নেই, কেউ ঠিক জায়গায় নেই, ওয়ার মিসপ্লেসড, আনফিট এভরিওয়্যার। যেমন দেবু গান গাইছে, হয়তো ভালো একজন অর্কেডিয়ানিস্ট হতে পারত, যাকে তা হোক, গানটা করুক। এই মিসফিটনেসটা, যেমন আমি ডাক্তার হতে চেয়েছিলাম, হয়ে গেলাম ইঞ্জিনিয়ার, ঘন্টা হলো কবিতা লিখছি, এরকম ব্যাপারটা এই গাছটা আমাকে শিখিয়েছিল। হাই দেখো গো, তুই এখানে কেনে, তো লাল পাহাড়ি দেশে যা, রাঙ্গামাটির দেশে যা, হে তাকে তোকে মানাইছে নাই গো, একেবারেই মানাইছে নাই, তুই লাল পাহাড়ির দেশে যা। মাথায় নানা রঙের কাপড়ের ফেটটি, গলায় নামাবলি, গায়ে লাল টুকটুকে পাঞ্জাবি, ঝোলা ভর্তি লজেন্স, দেখা হলেই জয়গুরু বলে সম্বোধন। এই ছিলেন অরুণ চক্রবর্তী। পেশায় সফল ইঞ্জিনিয়ার হলেও আপন ভোলা সদাহাস্য মিশুকে এক মানুষ। 1972 সাল, বাংলায় তখন যৌবন বসন্তের বজ্রনী ঘোষ। ওই বছর শিবপুর বি কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন অরুণ চক্রবর্তী। ওই বছর এপ্রিলের শেষে ভর দুপুরে শ্রীরামপুর স্টেশনে একটি মহুয়া গাছ দেখে বড্ড বেমানান লেগেছিল তার। আর সেই থেকেই সৃষ্টি তু লাল পাহাড়ির দেশে যা, রাঙামাটির দেশে যা। অর্ধ শতবর্ষ পার করেও যে গান গোটা বিশ্বে জনপ্রিয়। আর ওই গানের লেখক দীর্ঘদিন ধরে ছিলেন অন্তরালে। গানের সুর করেছিলেন বাঁকুড়ার ভূমিপুত্র ঝুমুর শিল্পী সুভাষ চক্রবর্তী। 1979 সালে গানটি রেকর্ড করলেন ভি বালসারা। বাকিটা ইতিহাস। অসংখ্য আন্তর্জাতিক সম্মানে ভূষিত হয়েছে এই গান। 60 বছরেরও বেশি সময় ধরে আদিবাসী জনজাতিদের সঙ্গে একাত্ম করে নিয়েছিলেন। আঞ্চলিক ভাষায় কবিতাকে জনপ্রিয় করার জন্য লড়াই করেছেন দীর্ঘ সময়। হুগলির অরুণ চক্রবর্তী আর আসানসোলের অরুণ চট্টোপাধ্যায়ের এই দীর্ঘ পথ চলার কথা শেষবারের মতো তারা নিউজের মুখোমুখি হয়ে জানালেন কবি অরুণ চক্রবর্তী। মৃত্যুর কয়েক ঘন্টা আগে এটি তার শেষ সাক্ষাৎকার। অরুণদা বলছি, কলকাতার বুকে ফের জঙ্গলমহল উৎসব কেমন লাগছে? সবই ঠিকই আছে। একটা জঙ্গল ছিল তো এখানে, গ্রাম তো ছিল এক সময়, নাকি 3টে গ্রাম নিয়ে কলকাতা। তবে কলকাতাটা হচ্ছে কেন একটা সেন্ট্রাল তো সংস্কৃতির কেন্দ্রবিন্দু। সেই সূত্রে যে সমস্ত আমাদের সাংস্কৃতিক ব্যাপারগুলো আছে, স্পেশালি জঙ্গলমহলে আদিবাসীদের যে সংস্কৃতি, সেটা কিন্তু আস্তে আস্তে এখানে পৌঁছতে দেরি হয়ে যায়। আমাকে বলতে পারো, আমি একজন হোতা। আমি দীর্ঘ প্রায় 60 বছর ধরে ওদের সঙ্গে লেগে এসে পড়ি। পুরুলিয়া, বাঁকুড়ায়, বীরভূম আমার জায়গা। আমার মাউন্টেনিং ক্লাব আছে, সেই সূত্রে বাঁকুড়া যাওয়া, শুশুনিয়া পাহাড়, পুরুলিয়ায় আছে বেরো পাহাড় আছে, জয়চণ্ডী পাহাড় আছে, গোর্গাবরু আছে, মাঠাবরু, এই সূত্রে যাওয়া এবং আদিবাসীর সঙ্গে যোগাযোগ করা আর কি। কারণ ওদের দেখলাম যে আজকে যা সভ্যতার চেহারা, সেটা হচ্ছে কি আজকে বাংলার এবং প্রায় ভারতবর্ষের সব ভালো ভালো জমি হচ্ছে বড় লোকদের হাতে, হ্যাঁ, পরিবারীদের হাতে। আমরা এই আদিবাসীদের ছেদতে ছেদতে প্রান্তিকতায় নিয়ে গেছি, এটা ফ্যাক্ট। তা আমি তখন জানতে পারলাম যে ওরাই আদিবাসী। অনেক ক্লাস 9-10-এ পড়ি, তখন থেকে একটা প্রেম জাগে আর কি, ভালোবাসা তৈরি হয়। তখন ভাবতে আরম্ভ করি এরা কেন ভাবে বঞ্চিত হচ্ছে। তখন আমি খবর নিয়ে দেখি এদের সংস্কৃতি এত বেশি উন্নত, এদের প্রকৃতির প্রতি টান এবং তাকে রক্ষা করার যে দায়িত্বটা নিয়ে বসে আছে। গাছ পুজো করা যায়, ভাবা যায়, হ্যাঁ,
ওদের দেবতা গাছ পাহাড় মানে প্রকৃতি। এটা যে আমাকে কীভাবে নাড়িয়ে দিয়েছিল, সেই সূত্রেই আদিবাসীর সঙ্গে যোগাযোগ, ওদের সঙ্গে মিশেছি, জঙ্গলে ওদের সঙ্গে থেকেছি, নেচেছি, গান করেছি, হারিয়া খেয়েছি, শুয়োর মাংস খেয়েছি। কারণ ওরা দিকু বলে তফাৎ লাগতো আর কি, ফর্সা দেখতে তো। দিকু মানে অসাঁওতাল, সহজে কিন্তু প্রবেশ করা যেত না। ওদের সঙ্গে মিশতে 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 তখন বুঝলাম যে না, ওরা আমাকে অ্যাকসেপ্ট করছে। তখন ওদের নিয়ে কিছু লেখালেখি শুরু করেছি, করে নেয়। কিন্তু ওই যে বললাম একটা সমস্যা ছিল, দিকু শব্দটা মারাত্মক, অসাঁওতাল মানে মিশতে চায় না। আসলে ওরা তো জানে এই সভ্য লোক এত বেশি ওদের মানে কি বলে বঞ্চিত করেছে, নিপীড়ন করেছে, সেই জন্য একটা ওদের মধ্যে ক্ষোভ ছিল। সেটা আমি মিশে মিশে ভাঙার চেষ্টা করেছি, ওদের লেখার চেষ্টাও করেছি অনেক, এবং সেগুলো আবৃত্তি করেছি বিভিন্ন জায়গায়। 60 দশকে ধরো ওদের যে ল্যাঙ্গুয়েজ, আঞ্চলিকতা, লিবে লিবে বাবুগুলা সব লিবে, আরও লিবে, লিয়ে মজা লুট ব্যাক, জঙ্গল মাহাল জুড়ে শহর আইছে গো। 60 দশক কফি হাউস, বুঝতে পারছো, আড্ডা জায়গা। সেখানে কি আসছে, বুদ্ধ ভার্চুয়াল প্রেসিডেন্সি কলেজ, অপর্ণা সেন, সৌমিত্র, বিখ্যাত ব্যাপার। হ্যাঁ, দীপক মজুমদার, শক্তি, সুনীল, তুষার রায়, বিশাল ব্যাপার একটা। সেখানে এই কবিতা কিন্তু নেয়নি, বলে কি আজেবাজি গ্রামের ব্যাপার, গায়ে গায়ে পশা গন্ধ, হ্যাঁ পশা এইসব হয়েছিল। কিন্তু আমি ছাড়িনি, একদম ছাড়িনি। আমি ওদের সঙ্গে মিশতে মিশতে লেখাটা ছাড়িনি। দীর্ঘ 60-65 বছর ধরে লেখাটার মধ্যে গিয়ে যখন লাল পাহাড়ি গান হলো, তখন আর কেউ ফেলতে পারলো না। আর আমি এই ভাষাতে লিখে জাতীয় পুরস্কার পেয়েছি, ন্যাশনাল অ্যাওয়ার্ড মিনিস্টার এনভায়রনমেন্ট ফরেস্ট থেকে, গান কবিতার জন্য। হ্যাঁ, তখন শক্তি, শরীর যারা বলতে সব চলবে না, তারা কিন্তু দেখেছি গানটার সঙ্গে নাচছে, পরে অ্যাকসেপ্ট করছে। তারপর অনেকে লেখা শুরু করেছে, আবৃত্তি করছে। এখন তো আঞ্চলিক কবিতা মানে একটা ভীষণ ব্যাপার, একটি মানুষ নিয়েছে। কিন্তু এই যে আমি আর অরুণ চট্টোপাধ্যায় আসানসোলে, দুই অরুণ মিলে এই 60 বছর ধরে যে লড়ে যাওয়া, নই শব্দে বিপ্লব করে যাওয়া, এটা কিন্তু আমি সাকসেসফুল, আমি বেশ অনার্ড, নিজেকে অহংকারী বোধ করি। শুক্রবার দুপুর থেকে রাত প্রায় 8টা অবধি মোহরকুঞ্জে 8ম জঙ্গলমহল উৎসবে হাজির ছিলেন কবি অরুণ চক্রবর্তী। এরপর ফিরে যান হুগলির সোনাঝুরি নামাঙ্কিত বাড়িতে। রাতের খাবার শেষ করে পরিবারের সকলের সঙ্গে গল্প সেরে 12টায় শুতে যান। 12টা 20 নাগাদ বাথরুমে গিয়ে হৃদরোগে আক্রান্ত হন তিনি। মুহূর্তের মধ্যেই সব শেষ। লাল পাহাড়ির দেশে বরাবরের জন্য পাড়ি দিলেন কবি অরুণ চক্রবর্তী। শুক্রবার জঙ্গলমহল উৎসবের সূচনা লগ্নে হাজির ছিলেন শোভাযাত্রার অগ্রভাগে, উদ্বোধনী মঞ্চেও হাজির ছিলেন, বক্তব্য রেখেছেন। বরাবরের মতো আক্ষেপ করেছেন জল জঙ্গলে থাকা মানুষগুলোর প্রতি বঞ্চনার বিরুদ্ধে। পুরুলিয়া আমার ভীষণ ভীষণ প্রিয় জায়গা, এবং তার সঙ্গে মানুষ। দীর্ঘদিন ধরে দেখছি এই সভ্যতা, ভালো ভালো জমির মালিক আছে বড় লোক, আর ওদের ঠেলতে ঠেলতে প্রান্তিকতায় ফেলে দিয়েছি। এই হচ্ছে আমাদের চেহারা, সভ্যতার চেহারা। সেই সূত্রে ওদের সঙ্গে দেখা হওয়া, মেলামেশা করা, ওদের সঙ্গে কিছু লেখা আমি লিখেছি দীর্ঘদিন ধরে, প্রায় 60 বছর, যেটুকু পেরেছি আমার মতো করে। সেই সূত্রে ওরা আমাকে ভালোবাসে, আমার কবিতা ওরা গায়, নাচে, আবৃত্তি করে। আর পুরুলিয়ার যে অসাধারণ রুখাশোকা মাটির যে প্রাণ, সে প্রাণ কিন্তু এরা বহন করে নিয়ে চলেছে। এদের সংস্কৃতি কত রিচ ভাবা যায় না। গাছকে পুজো করে, পাহাড়কে পুজো করে, মারাং বড়, এই যে ব্যাপারটা, এবং এত সহজিয়া জীবনযাপন প্রকৃতিকে নিয়ে আছে, কিন্তু তারা তবুও সেখান থেকে আস্তে আস্তে সরিয়ে দেবার চেষ্টা করা হচ্ছে। কারণ তাদের সে রুখাজোকা মাটির তলায় নাকি সম্ভব পাওয়া গেছে খনিজ, সেখান থেকেও তাড়িয়ে দেওয়া হবে। আর সুপ্রিম কোর্টের ব্যাপার নিয়ে ভাবছে। কিন্তু আমাদের সবচেয়ে যেটা দরকার, সংস্কৃতি, মোষ কথা, প্রকৃতি চেতনার মধ্যে ওদের মধ্যে যা আছে, সেটা আমাকে অনুপ্রাণিত করেছে 60 বছর ধরে। শনিবার সকাল হতেই এই খবরে শোকস্তব্ধ শিল্প ও সাহিত্যের জগৎ। এদিন হুগলির রবীন্দ্র ভবনে তাকে শ্রদ্ধা জানান অসংখ্য অনুগামীরা। এদিন শ্যামবাবুর ঘাটে তাঁর শেষ কৃত্য সম্পন্ন হয়।
অনেক যত্ন করে রেখেছিলাম, কিন্তু কোনো কথা শোনে না। শরীরে যে একটা ওভার স্ট্রেন হচ্ছে সেইটা বোঝে না। আর দুদিন রেস্ট নিয়ে গেলে হতো, এই যে ওভার স্ট্রেন করার পরেই হলো কিনা কি জানি, বুঝতে পারছি না। বাড়িতে আজকে আস্তে আস্তে খুব এসেছিল, বাড়িতে এসে খুব ফক্করি হাসি আর কি ঠাট্টা সব হলো। দুটো গেঞ্জি কোথা থেকে ওইখান থেকে পেয়েছিল, নাতিকে দেওয়া হলো, তারপর খাওয়া দাওয়া হলো, আনন্দ সবই হলো। কিন্তু তারপরে ও রাত্রিবেলা টিভি দেখে, ভালো খাওয়া দাওয়া হলো, তারপর টিভি দেখা, আমরা শুয়ে পড়ি, ও আরও টিভি দেখে টিভিটা নিভিয়ে ও একবার বাথরুম যায়, তারপর শুয়ে পড়ে। ওই বাথরুম দিয়েই ওর ম্যাসেজ ফাটাটা সাথে আর উঠতে পারেনি। তখন উঠতে গিয়ে মুখটা ছুটে পড়ে গেছে। তার আওয়াজ শুনে আমরা তাড়াতাড়ি চলছি। আসলে আওয়াজটা পড়ার জন্য হয়নি, আওয়াজটা হচ্ছে একটা বালতি ছিল উঠতে গেছে, সেই জন্য আওয়াজ। তাড়াতাড়ি তুলে আমি, আমার ছেলে, বৌমা সব একটুখানি জল দিলাম, জলটা একটু খেতে পারলো। তারপর আমার ছেলে তাড়াতাড়ি ইনহেলার দিল, সেটাও একটু নিল, কিন্তু তারপরে আর কিছু ঘুমিয়ে পড়লো। আর কি কখনকার ফিরেছিল? দাদু ওই 9টা 9:30। তারপর কি ঘটলো? তারপর দাদু এসে একটা সবুজ জামা দিল আমাকে আর দাদাকে, দিয়ে খাচ্ছিল। খাওয়ার পরে ঘরে এলো, তারপর টিভি দেখতে গেল। ওখানে আমি ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েছি, তারপর জানি না। এসে খুব মজা করেছিল সবার সাথে। কালকে মোহরকুঞ্জে অনুষ্ঠান ছিল, জঙ্গলমহল উৎসব, সেখানে গিয়েছিল সকাল থেকেই। তারপরে রাত্রি 9টার সময় ফিরেছে। ফেরার পর বাবার এমনি স্বাভাবিক ছিল, খাওয়া দাওয়া সব কিছু স্বাভাবিক। রাত্রিবেলা মানে শুতে যাওয়ার আগে বাথরুম যেতে গিয়ে তখনই অ্যাটাক হয়, এবং তারপরে বাথরুমেই মুখ থুবড়ে পড়ে যায়। আমরা ধরাধরি করে এনে এখানে দালানে শোয়াই। তারপরে বাবার যে ইনহেলার স্প্রে তার আগেই দেওয়া হয়, জল দেওয়া হয়, কিন্তু কিছুই হয় না। বুকে মানে পাম্প করা হয়, কিছুই হয়নি। তারপর অ্যাম্বুলেন্সে খবর দিতে তারা আসে, কিন্তু তারা নিয়ে যেতে রাজি হয়নি, বলে ভালো বুঝছি না, স্থানীয় ডাক্তারকে মানে ডাকা দরকার। তারপরে এখানে মানস ঘোষ আছেন ডাক্তারবাবু, ওনাকে বাড়িতে কল দিলে উনি এসে বলেন উনি এক্সপায়ার করে গেছেন। লাল পাহাড়ি দেশে যা এর স্রষ্টা কবি অরুণ চক্রবর্তী চলে গেলেন, এবং এটা একটা সমাজের পক্ষে বিরাট ক্ষতি। এ যে চলে যায় সেই শূন্যস্থান আর পূরণ হয় না। আমরা আমাদের পুরনো অভিজ্ঞতা থেকে দেখেছি, যারা কবি, সাহিত্যিক বা গুণীজন যারা যারা গেছেন, তাদের বিকল্প কিছু হয়নি। তাই কবি অরুণ চক্রবর্তীরও বিকল্প হবে না। তার যা সৃষ্টি আছে সেই সৃষ্টিকে নিয়েই ওনাকে আমরা স্মরণ করে যাব। আর ওনার মৃত্যু হয়েছে ঠিক, কিন্তু উনি সমাজে ওনার নাম নিয়ে বেঁচে থাকবেন। কবি অরুণ কুমার চক্রবর্তী তো শুধু চুচুড়ার নন, কবি অরুণ কুমার চক্রবর্তী সারা ভারতবর্ষের। ব্যক্তিগতভাবে আমার কথা যদি বলেন, কবি অরুণ কুমার চক্রবর্তীর কিছুটা ক্ষোভ ছিল বিভিন্ন বিষয়ে। অনেক কিছু করেছেন, অনেক কবিতা লিখেছেন, অনেক জায়গায় গেছেন। সেই ক্ষোভের কথা আমার পত্রিকাতে কবিতার দীর্ঘ প্রবন্ধ হয়ে গেছে। অভিজ্ঞতা হুগলি জেলার সঙ্গীত মেলা গত 6 বছরের প্রত্যেক বছরের উদ্বোধক কবি অরুণ কুমার চক্রবর্তী। আমরা ব্যক্তিগতভাবে যেখানে যা অনুষ্ঠান করছি তার প্রত্যেকটির উদ্বোধক অরুণ কুমার চক্রবর্তী। আর ব্যক্তিগতভাবে এই শহরে আমার একটা খুঁটি ছিল, সমস্ত কাজে উৎসব কর বুড়ো আমি আছি, এই বুড়ো আর শুনতে পারি। এটা খুব বেদনার এবং সংস্কৃতির সাহিত্যে, বিশেষত লোকসাহিত্যে অপূরণীয়। আমার আসল বাড়ি পান্ডুয়াতে। আমার পান্ডুয়ার বাড়িতে উনি বহুবার গেছেন। আমার বাবার সঙ্গে ওনার বিশেষ হৃদ্যতা ছিল, বাবাকে দাদা বলতেন। সেদিন আমি কোনোদিন ওনাকে অরুণ দা বলিনি। যদি উনি অরুণ দা কথাটাই পছন্দ করতেন, আমি ওকে কাকু বলতাম, ওনার স্ত্রীকে কাকিমা বলতাম। আমাদের এখানেও বিজয় সম্মেলনতে উনি এসছেন, কবিতা পাঠ করে গেছেন। আমাকে মনে আছে, আমাকে একবার ফোনে, তখন আমার মোবাইল ফোন ছিল না, প্রায় 20-25 বছর আগের কথা বলছি, আমার চেম্বারে আমাকে ফোনে উনি একটা কবিতা বলে দিয়েছিলেন। সেটা আমি লিখে নিয়েছিলাম পুরুলিয়ার কথ্য ভাষায়, লইতুন নদী। হ্যাঁ, আমার কবিতার নাম মনে পড়েছে, লইতুন নদী।
কি বড় কঠিন সময় গো, এরকম করে একটা কবিতা ছিল। পুরো কবিতাটা এখন আমার মনে নেই। যাই হোক, তো সোশ্যাল মিডিয়াতে এই খবরটা পেয়ে আমি স্তম্ভিত হয়ে গেলাম। ঠিক করলাম, যাই হোক আমার পরম সৌভাগ্য, আমি শেষ দেখাটা দেখতে পেলাম। এটা তো খুবই কষ্টের, মানে কখনো ভাবতেই পারিনি অরুণ জেঠু যেভাবে মানে সবসময় চনমনে লাফালাফি যে যেখানে ডাকছে সেখানেই উপস্থিত হয়ে যেতেন, এবং বাচ্চাদের মানে ছোটো থেকে আমাকে তো মানে 6-7 বছর বয়স থেকে ওনাদের সাথে পরিচয়, কারণ 5 বছর বয়সে মা ওই কিশলয় বইতে তেনজিং নরগেশের এডমন্ড হিলারির এভারেস্ট বিজয় গল্পটা পড়িয়েছিলেন। সেই থেকে আমার বায়না যে আমি শেরপাদের মতো হব, এভারেস্টে উঠবো। সেই থেকেই এই অপূর্ব চক্রবর্তী স্যার আমার বাবার বন্ধু, সেই থেকেই এই অরুণ জেঠু আর অপূর্ব চক্রবর্তী 2 ভাই, ওনাদের সাথে পরিচয় হয়েছে। ওনার কবিতা গান সম্বন্ধে তো সারা পৃথিবী জানে, আলাদা করে তো কিছু বলারই নেই, এবং ওই কবিতা গানও আমাদের ছড়ার মাধ্যমে উনি শেখাতেন, প্রকৃতিকে ভালোবাসা ছড়া উনি বানিয়ে বানিয়ে আমাদের শেখাতেন এই নেচার ক্যাম্পের মাধ্যমে। তো অপূরণীয় ক্ষতি, মানে ওনার থেকে অনেক কিছু শিখেছি, আরও কিছু শেখার ছিল, অনেক কিছু আমাদের সমাজের অপূর্ণ রয়ে গেল, সেগুলো সবই অপূরণীয়। মানে আমি যখন আজকে ভোরবেলা শুনলাম, সত্যি মানে আমি পুরো স্পেলবাউন্ড হয়ে গেছি যে ওনার সাথে আমি এতগুলো অনুষ্ঠান করেছি, হুগলি জেলা সঙ্গীত মেলায় ওনার সাথে করেছি, আমার সিডি রিলিজে উনি নিজে হাত দিয়ে সেটা উদ্বোধন করলেন, এবং রিসেন্ট একটা পুজোর বিচারক হিসাবে উনি ছিলেন। এত কিছু একসাথে কাটিয়েছি একই মঞ্চে, কিন্তু হঠাৎ করে এটা সত্যি ভাবতে পারিনি। উনি সবসময় দেখা হলে সে হাতটা চেপে ধরতেন, একটা সুন্দর মিষ্টি হাসি লজেন্স দিতেন, এবং বলতেন সুদীপ আমি এখন কিন্তু যাবো না, আমার আরও লিখতে হবে, আরও দিতে হবে। আমি আবার কবিকে বলতাম যে অবশ্যই তুমি থাকবে, তোমার আরও কিছু আমাদেরকে দেওয়ার আছে গানের জগতে, কবিতার জগতে, সবার জন্য। মানে এটা কিছুতেই মেনে নেওয়া যাচ্ছে না। কি বলবো বলো তো, গত 45টা বছর অরুণদার সঙ্গে একসঙ্গে কাটিয়েছি। যেখানে গেছি অরুণদার আমি গেছি। আমি একা কোনো জায়গায় গেলে আমাকে লোকে জিজ্ঞেস করতো অরুণদা কোথায়, অরুণদা একা গেলে জিজ্ঞেস করতো এই ছিল আমাদের সম্পর্ক। লাস্ট আমরা জগদ্ধাত্রী পুজোর 3 দিন ধরে, 2 দিন পরিক্রমা এবং একদিন আমরা প্রাইজ ডিস্ট্রিবিউশনে ছিলাম। প্রাইজ দিয়ে হইচই করে, কত খাওয়া দাওয়া, কত হইচই, কত রকম কী কাণ্ড। আর এতটা বছর ধরে এত ঘটনা, অনেক কিছু একসঙ্গে আমরা করেছি। বড় খারাপ লাগছে সত্যি। এক এক করে মানুষ চলে যাচ্ছে, সময় হলে সবাইকে একদিন তার নিজের জায়গা ছেড়ে দিতে হয়, কিন্তু এভাবে যেতে আমরা চাইনি। আরও চেয়েছিলাম যে আমরা একসঙ্গে থাকি, অনেকদিন থাকি, সময় থেকে আটকে যাচ্ছে। আমরা দাঁড়িয়ে আছি একেবারে হামসাইড রোড চুচুড়ায়, যেখানে সোনাঝুরি অরুণ চক্রবর্তীর বাড়ি। কিন্তু বলতে কষ্ট হচ্ছে যে অরুণ চক্রবর্তী আর আমাদের মধ্যে নেই, আর আমাদের বুড়ো বলে ডাকার মতো কেউ রইল না। সোনাঝুরি তার খুব পছন্দের নাম, কারণ জঙ্গল, পাহাড়, নদী নেই তার সব কিছু। ইঞ্জিনিয়ারিং ছেড়ে দিয়ে, ডাক্তারি ছেড়ে দিয়ে বেছে নিয়েছিলেন কবি সাহিত্যিকের জীবনযাত্রা। কখনো জঙ্গল, কখনো পাহাড় ঘুরে বেড়াতেন। সেই অরুণদা চুচুড়ার বাড়ি থেকেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। আমাদের দুঃখ রয়ে গেল যে অরুণদার বেশ কিছু অপূর্ণ কাজ তিনি করতে পারলেন না। এই সোনাঝুরি তার নাম খুব পছন্দের, শুধু তাই নয়, ঘোড়া তার প্রিয়। তাই বাড়িটার সর্বত্র দেখুন যে সর্বত্র জায়গায় একেবারে ঘোড়ার ছবি দিয়ে অরুণদা সাজিয়ে তুলেছিলেন বাড়িটিকে। অরুণ চক্রবর্তী লাল পাহাড়ির দেশে যা, আর লিখবেন না আইলো টুসু আইলো, আর বলবেন না। ক্যামেরায় সুদীপ দাসের সাথে উপেন্দ্রনাথ কল্লা, তারা নিউজ, হুগলি। লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা,